বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বিবিসি বাংলার সব রেডিও শ্রোতাকে সুদীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্যে, আমাদের বেতার সাংবাদিকতার ওপর আপনাদের আস্থা রাখার জন্য বিবিসি বাংলার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩। আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ আসছে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে, পাক ভারত যুদ্ধ নিয়ে নতুন ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের ৩ দেশের সঙ্গে উত্তেজনা চরমে। ইসরায়েলি এমপির ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া বলল, তোমাকে এখানে চাই না। ভারতের স্বাধীনতা দিবসের নাটকে মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন, ভিডিও ভাইরাল, ব্যাপক ক্ষোভ। ট্রাম্প পুতিনের বৈঠকের পর শান্তি আলোচনা ব্যাহত করতে ক্রিমিয়া সেতু উড়িয়ে দেওয়ার চেষ্টা ইউক্রেনের। ইউরোপে দাবানল পরিস্থিতির অবনতি, সেনা মোতায়েন বাড়াচ্ছে স্পেন, পর্তুগাল। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে গত ১৭ জুন ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান রিফাইনারিতে আঘাত হানে। এতে ৩ জন নিহত হয়। বার্তা সংস্থা মেহের সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হিব্রু ভাষার দৈনিক ইসরায়েল হায়োম তাদের ওই প্রতিবেদনে বলেছে, ১৭ জুন ভোরের আগে বাজান রিফাইনারিতে ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে ভেতরের একটি কক্ষে অবস্থানরত ৩ জন ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান। ইসরায়েলি পত্রিকাটি আরো জানিয়েছে, এ হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা ও আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়। ফলস্বরূপ বাজান কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায় যে তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসে ধীরে ধীরে উৎপাদন ফিরবে। কোম্পানিটি ধারণা করেছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। প্রসঙ্গত, দখলদার ইসরায়েল গত ১৩ জুন থেকে টানা ১২ দিন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে আগ্রাসী যুদ্ধ শুরু করে। ইসরায়েলের ওই আগ্রাসনের জবাবে ইরানি সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা আক্রমণ শুরু করে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স ট্রু প্রমিস 3 অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড জুড়ে ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে। আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ আসছে। মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত গাজা, উত্তপ্ত লেবানন সীমান্ত ও চারপাশের অস্থিরতার মাঝেই জোরালো হচ্ছে গুঞ্জন। তেহরান ও তেল আবিব এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের ডিসেম্বরের আগেই কিংবা আগস্টের শেষ দিকে বড় ধরনের হামলা শুরু হতে পারে। ইসরায়েলের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি। গেল জুন মাসে এই অজুহাতেই হামলা চালালেও বাস্তবে লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেয়া, কিন্তু প্রত্যাশিত ফল মেলেনি। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় দেখিয়েছে তাদের সামরিক সক্ষমতা এখনো অটুট। এবার তাই তেহরান প্রস্তুত হচ্ছে শুরু থেকেই শক্তিশালী আঘাত হানতে, যেন প্রমাণ করা যায় যে ইসরায়েলের সামরিক আধিপত্য দুর্নিবার নয়। এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা। আগের সংঘাতে তিনি সীমিতভাবে হামলায় রাজি হলেও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াননি। এতে ইসরায়েলের ক্ষোভ তৈরি হয়েছিল। তবে এবার যদি তিনি ইসরায়েলের চাপে পড়ে সরাসরি যুদ্ধে নামেন, তাহলে যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়বে যার ভয়াবহতা ইরাক যুদ্ধকেও ছাড়িয়ে যেতে পারে। ফরেন পলিসির বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল একা ইরানকে মোকাবিলা করতে পারবে না, তাই কৌশলগতভাবে তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়ানোর চেষ্টা করছে। উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করা, শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটিকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা। তবে জুনের যুদ্ধে ইরানের নেতৃত্ব দ্রুত পুনর্গঠিত হয় এবং পাল্টা আঘাতে ইসরায়েলের ভেতরেও ক্ষয়ক্ষতি হয়। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে। পাক ভারত যুদ্ধ নিয়ে নতুন ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন এবং তা যে কোনো সময়ই ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা।
রুবিওর ভাষায়, প্রতিদিন আমরা খেয়াল রাখছি পাকিস্তান ও ভারতের মধ্যে কি ঘটছে। রোববার মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই প্রতিবেশী পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রেখেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অস্ত্রবিরতি তখনই কার্যকর হয় যখন উভয় পক্ষ গুলি চালানো বন্ধে রাজি হয়, কিন্তু রাশিয়া এখনো তাতে সম্মত হননি। তার মতে, ইউক্রেনে 3.5 বছরের যুদ্ধের মতো পরিস্থিতির পর যুদ্ধবিরতি হলেও তা দ্রুত ভেঙে যেতে পারে। তবে লক্ষ্য কেবল অস্ত্রবিরতি নয়, বরং এমন এক শান্তি চুক্তি যা বর্তমানেও যুদ্ধ রোধ করবে এবং ভবিষ্যতেও সংঘাত এড়াবে। ফক্স বিজনেসকে দেয়া আরেক সাক্ষাৎকারে রুবিও আবারও ট্রাম্পের দাবির প্রতিধ্বনি করে বলেন, আমরা ভাগ্যবান যে আমাদের একজন প্রেসিডেন্ট আছেন যিনি শান্তিকে অগ্রাধিকার দিয়েছেন। আমরা তা দেখেছি কম্বোডিয়া ও থাইল্যান্ডে, ভারত পাকিস্তানের মধ্যে, রুয়ান্ডা ও কঙ্গোতে। বিশ্বজুড়ে যেখানে সুযোগ পাওয়া যায় আমরা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাবো। ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের 3 বড় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। এই প্রেক্ষাপটে তেহরানও নতুন কৌশল নিয়েছে। এবার তারা বিশ্বের 2 পরাশক্তি রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। খবর তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, 2015 সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক যৌথ সমন্বিত কর্মপরিকল্পনার চুক্তি। এতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পাশাপাশি ইউরোপের এই 3 দেশও অংশ নেয়। এর মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা এবং একই সঙ্গে বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা। এর বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবেই যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। যদিও ইউরোপের 3 দেশ এখনো চুক্তিতে টিকে আছে। এদিকে চলতি বছরের জুনে ইসরায়েল হঠাৎ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যেখানে যুক্তরাষ্ট্রও অংশ নেয়। ওই হামলার জবাবে ইরান তেল আবিব ও মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হারে। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়। সম্প্রতি ইউরোপীয় দেশগুলো অভিযোগ করেছে ইরান চুক্তির শর্ত ভেঙে অনুমোদিত মাত্রার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে। যদিও তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে। এরপর ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে চিঠি দিয়ে জানিয়েছে, আগস্টের মধ্যে ইরান কূটনৈতিক সমাধানে না এলে তারা তেহরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্থানীয় সংবাদ মাধ্যমে বলেছেন, তেহরান এই নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছে। তবে নিষেধাজ্ঞা আরোপ হলে তার জবাব দেওয়ার মতো প্রস্তুতি ইরানের রয়েছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল বারো সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে বলেছেন, ইরান আন্তর্জাতিক নিয়ম না মানলে আগস্টের শেষ নাগাদ ইউরোপীয় দেশগুলো অস্ত্র, পরমাণু প্রযুক্তি ও ব্যাংকিং খাতে কঠোর নিষেধাজ্ঞা জারি করবে, যা 1 দশক আগে তুলে নেওয়া হয়েছিল। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে তার ফলাফল কারো জন্যই ভালো হবে না। ইসরায়েলি এমপির ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া বলল, তোমাকে এখানে চাই না। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত দেশ অস্ট্রেলিয়া কট্টর ডানপন্থী ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে। তার সফরের মাত্র কয়েক ঘন্টা আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, অস্ট্রেলিয়ায় ইহুদি স্কুল, সিনাগগ এবং ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার শিকারদের সঙ্গে দেখা করার কথা ছিল রথম্যানের। এই সফরে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন। সংস্থাটির প্রধান রবার্ট গ্রেগরি এক ভয়ঙ্করভাবে ইহুদি বিদ্বেষমূলক পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন। টনি বার্গ এক বিবৃতিতে বলেন, যারা আমাদের দেশে এসে বিভাজন ছড়াতে চায় তাদের ক্ষেত্রে আমাদের সরকার কঠোর নীতি অবলম্বন করে। আপনি যদি ঘৃণা ও বিভাজনের বার্তা ছড়াতে আসেন তাহলে আমরা আপনাকে চাই না।
রথম্যান ইসরায়েলি পার্লামেন্টের সংবিধান, আইন ও বিচার বিষয়ক কমিটির প্রধান এবং সরকারের বিচার ব্যবস্থার বিতর্কিত সংস্কারের অন্যতম স্থপতি হিসেবে পরিচিত। তিনি প্রকাশ্যে কট্টর ইহুদিবাদী অবস্থানের জন্য আলোচিত। এজেএ জানায়, রথম্যানের সফরের সঙ্গে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনার কোনো সম্পর্ক নেই। গ্রেগরি সতর্ক করে বলেন, ইহুদিদের উচিত অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে দুইবার ভাবা। এর আগে অস্ট্রেলিয়ার লেবার সরকার সাবেক ইসরায়েলি মন্ত্রী আয়েলেট শাকেদ এবং ব্লগার হিলেল ফুল্ডের ভিসাও বাতিল করেছিল। সমালোচকদের মতে আলবানিজ সরকারের এসব সিদ্ধান্ত ইসরায়েল বিরোধী অবস্থানের প্রতিফলন। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী ক্যানবেরা ইসরায়েলি নীতির কড়া সমালোচনা করেছে এবং আগামী মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে। রথম্যান এবং ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ভারতের স্বাধীনতা দিবসের নাটকে মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন, ভিডিও ভাইরাল, ব্যাপক ক্ষোভ। ভারতের গুজরাটের ভাবনগরে দেশটির ঐক্য ও গর্বের দিনটিকে মুসলমানদের জন্য অপমানের দিনে পরিণত করল উগ্র হিন্দুত্ববাদীরা। 15 আগস্ট কুম্ভরওয়াড়া স্কুলে দেশটির স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে মঞ্চস্থ একটি নাটকে বোরখা পরা মুসলিম তরুণীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। মঞ্চ নাটকের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে প্রদর্শিত নাটকটিতে বোরখা পরা মেয়েদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চিত্র তুলে ধরা হয়। সমালোচকরা এই ঘটনাকে মুসলিমদের অপমানিত ও কোণঠাসা করা এবং দেশপ্রেমের আড়ালে ইসলাম ভীতি ছড়িয়ে দেওয়ার ইচ্ছাকৃত প্রচেষ্টা বলে নিন্দা জানিয়েছেন। স্থানীয় কর্মী শহীদ খান বলেন, এটি কোনো নাটক নয়, এটি বিষ। স্বাধীনতা দিবসে যখন আমাদের ভ্রাতৃত্ব এবং সাম্যের কথা বলা উচিত, তখন তারা মুসলমানদের অপমান করার সিদ্ধান্ত নিয়েছে। ভিডিওটি ভাইরাল হয়ে দেশব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে। নাগরিক এবং সম্প্রদায়ের নেতারা বলেছেন, নাটকটি প্রকাশ্যে ঘৃণা উৎসাহিত করার ক্রমবর্ধমান পরিবেশকে প্রতিফলিত করেছে। মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে সাজিয়ে তোলা কোনো দুর্ঘটনা নয়, এটি সমাজকে বিভক্ত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা, বলেন ফাতিমা বানু নামে একজন অভিভাবক। স্কুল প্রশাসন এবং শিক্ষকদের নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে যারা এই ধরনের অনুষ্ঠানের অনুমতি দিয়েছেন। সামাজিক গোষ্ঠীগুলি বলেছেন, সম্প্রতি এবং শিক্ষার জন্য তৈরি শ্রেণীকক্ষগুলোকে ঘৃণার মঞ্চে পরিণত করা হচ্ছে। অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ইকবাল আনসারি সতর্ক করে বলেছেন, পাঠ্যপুস্তকে ইতিমধ্যেই পক্ষপাত দেখানো হচ্ছে এবং এখন স্কুলগুলিতে মুসলিমদের সন্ত্রাসী বলে নাটক মঞ্চস্থ করা হচ্ছে। তখন পরবর্তী প্রজন্ম কি বিশ্বাস করবে? গুজরাটের মুসলমানদের জন্য এই ঘটনাটি নিরাপত্তাহীনতার অনুভূতিকে আরো গভীর করে তোলে। অ্যাক্টিভিস্টরা অভিযোগ করেছেন, কর্তৃপক্ষের নীরবতা এই ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করে। রাস্তা থেকে শ্রেণীকক্ষ পর্যন্ত মুসলমানদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়। দ্বৈত মানে কেন? অপরাধের অভিযোগে অভিযুক্ত হিন্দুকে অপরাধী বলা হয় আর মুসলিম অভিযুক্তকে বলা হয় সন্ত্রাসী, বলেন আইনজীবী নাসিম আহমেদ। ট্রাম্প পুতিনের বৈঠকের পর শান্তি আলোচনা ব্যাহত করতে ক্রিমিয়া সেতু উড়িয়ে দেওয়ার চেষ্টা ইউক্রেনের। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব চলমান শান্তি আলোচনা ব্যাহত করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া অঞ্চলকে সংযোগকারী সেতুতে ফের হামলার চেষ্টা করেছে কিয়েভ। তবে ইউক্রেনের এই হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। সোমবার 18 আগস্ট ক্রিমিয়ার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত রোডিয়ন মিরোশনিক টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে এই দাবি করেছেন। পোস্টে তিনি লিখেছেন, চলমান আলোচনা এবং শান্তিপূর্ণ সমাধানের অনুসন্ধান ব্যাহত করার জন্য একটি উস্কানিমূলক সন্ত্রাসী হামলা চালানোর নতুন প্রচেষ্টা চালিয়েছে ইউক্রেন এবং তার মিত্ররা। এদিকে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি জানিয়েছে, তাদের কর্মকর্তারা ক্রিমিয়ান সেতুতে ইউক্রেনীয় বিশেষ পরিষেবাগুলো পরিকল্পিত সন্ত্রাসী হামলার একটি প্রচেষ্টা প্রতিহত করেছে। এফএসবি এর দাবি, ব্রিজের উপর শক্তিশালী ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস সহ একটি শেভরোলেট ভোল্ট গাড়ি মোতায়েন করেছিল ইউক্রেন। তবে এফএসবি কর্মকর্তারা গাড়িটি শনাক্ত করে এবং বিস্ফোরণের আগেই বোমাটি নিষ্ক্রিয় করা হয়। প্রসঙ্গত 2014 সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর 2018 সালে সেতুটির উদ্বোধন করেন পুতিন। কার্চ প্রণালীর ওপর দাঁড়িয়ে থাকা 19 কিলোমিটার দীর্ঘ সেতুটি ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। সাগরের উপর দীর্ঘ সড়ক ও রেল সেতুটিকে রাশিয়ার অবকাঠামোগত শক্তি হিসেবে দেখা হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর কয়েকবার হামলায় শিকার হয়
সেতুটি। এর মধ্যে গত 2022 সালের অক্টোবরে এক বিস্ফোরণে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল সেতুতে। সূত্র টাস। ইউরোপ জুড়ে ব্যাপক অবনতি হয়েছে দাবদাহ পরিস্থিতি। সবচেয়ে শোচনীয় অবস্থা স্পেনের। তীব্র দাবদাহে দেশটির অন্তত 20টি স্থানে বড়সড় দাবানলে পড়েছে একরের পর একর জমি। প্রচন্ড গরমে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে দাবানল। পরিস্থিতি সামাল দিতে নতুন করে সেনাবাহিনীর আরো 500 সদস্য মোতায়েন করা হয়েছে। কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করেছেন, সামনে আরো কঠিন পরিস্থিতি আসতে যাচ্ছে। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্ভাগ্যবশত আবহাওয়া আমাদের অনুকূলে নেই। সামনে আরো কিছু চ্যালেঞ্জিং দিন মোকাবেলা করতে হবে আমাদের। প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী স্পেন জুড়ে বিভিন্নভাবে মোতায়েন রয়েছে প্রায় 2000 সেনা। দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা গ্লাসিয়াই অন্তত 12টি স্থান বড় দাবানলে পড়েছে। শহরটির স্থানীয় সরকারের প্রধান আলফোনসো রুয়েদা জানান, এখনো এ এলাকার বাড়িঘর ঝুঁকির মুখে রয়েছে, যে কারণে আমরা বিভিন্ন জনবসতিতে লকডাউন জারি রেখেছি। এখনো অনেক এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগেই সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 3। আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ আসছে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে। পাক ভারত যুদ্ধ নিয়ে নতুন ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। ইসরায়েলি এমপির ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া বলল, তোমাকে এখানে চাই না। ভারতের স্বাধীনতা দিবসের নাটকে মুসলিম মেয়েদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন, ভিডিও ভাইরাল, ব্যাপক ক্ষোভ। ট্রাম্প পুতিনের বৈঠকের পর শান্তি আলোচনা ব্যাহত করতে ক্রিমিয়া সেতু উড়িয়ে দেওয়ার চেষ্টা ইউক্রেনের। ইউরোপে দাবানল পরিস্থিতির অবনতি, সেনা মোতায়েন বাড়াচ্ছে স্পেন, পর্তুগাল। এখনকার মতো এই পর্যন্তই। All content on this channel is for educational and informational purposes only. We do not promote violence, misinformation, or any illegal activity.